এইটা তো কোনো বাপর সম্পত্তি নাই। যে কোনো এলাকাতে একটা মসজিদ কমিটি যদি থাকে কিতা হয়, বছরে 2 বছর 3 বছর 5 বছর বাদে বাদে হিসাব দেন। কিন্তু এরা কিতা করে, কোনো মসজিদও কিন্তু সপ্তাহেও হিসাব দেয়, মাসেও হিসাব দেয়। আজ পর্যন্ত কোনো হিসাব নাই, 1 টাকা ফান্ডও নাই। এই সুর দরিয়া আমার মনে হয় সারা বৃহত্তর সিলেটও পাবলিক আইয়া তারা বান্ধিয়া হিসাবটা নিত। হ্যাঁ, কারণ ইলা প্রশাসনও তার কাছে হিসাব নিতে পারতো না, কারণ তারা আত্মাও কিন্তু বহুত লম্বা, কিন্তু বহুত বড় বড় রাঘব বোয়াল কিন্তু ইনভলভ আছে। আমি চাই আর যে রাঘব বোয়ালের সহযোগিতা করছে তারাও বিচারের আওতায় আনাও এবং কঠোর শাস্তি দিলে সারা বাংলাদেশে এটার একটা উদাহরণ হইয়া থাকবো, যাতে আগামীতে কেউ চুরিচারি করে না। আপনি দেখুন বেনজিরে বুট্টু আছিল আইজিপি, এই দেশটারে কিতা করিয়া গেছে, ইনও কিছু আইজিপি আছে, তারাও ধরিয়া বুঝছেন এই জনগণে হিসাবটা সরকারে পারতো না, আমার মনে হয় না। আর দরকার যদি এই যে ডিসি সাহেব আসলা তাই যদি থাকতা, তাইলে কিন্তু নিশ্চয়ই একটা ব্যবস্থা হইল। আমরা চাই যে টানে রাখাও, টানে যে বদলি করা হয়েছে এটা প্রত্যাহার করাও। এবং তারাই তো এটা করছে, এই জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয় যে বদলি করছে তারাও তো মাল পাইয়া করছে, এমনি করছে না, এটা এই কমিটির মাধ্যমে হয়েছে। আমি চাই আর এখন যারা এই কমিটিতে আছে, যারা মাজারের বিপক্ষে মাতে, এই সিলেটর এলাকার সারা বাংলাদেশের মানুষের মিলিয়া এই কমিটির ধরতো, এরা জেলও পাইব না, বান্ধিত তারা হিসাব দেওয়া লাগবে। তারা এখন করা আমি শুনছি ফেসবুকের মাঝে, আমরা হারে হিসাব দিতাম। আমি এরা আগে ধরতো, কে তার বাপর সম্পত্তি নিয়ে এটা উন্নয়ন যেটা হয়েছে কোনো উন্নয়ন হতো না। এটা বিভিন্ন কাজ হয়েছে, এটা তো সরকারি সাহায্য সহযোগিতা হয়েছে, তারা করলে হয়তো টুকটাক করছে, তারা তারা এগুলো উন্নয়ন। আমি আসলে যতটুকু তথ্য জানি যে তারা যে সরকার আয়ো সরকার কিছু মানুষ আছে, আমরা আছে, তারা বাকরা দেয়, তারা চায়, তারা দেখুন গিয়া দেশ বিদেশ কত সম্পত্তি করছে, এটা যদি সুস্থভাবে তদন্ত বাড়াই, আমরা তাও জানি যে মাজারের জায়গা পর্যন্ত দখল করিয়া তারা খাইছে, যদি সুস্থভাবে তদন্ত করা এগুলো বাড়াই। আমি চাই আর যারাও এখন কর্তৃপক্ষ আছেন তারা এটার প্রতি একটা সুদৃষ্টি রাখতা, যাতে এই রাঘব বোয়ালের দরিয়া আইনও এলাকা আনা যায় এবং হিসাবটা যাতে নেয় সরকারে, এটাই আমি আশা রাখি। জিয়া ভাই, বাংলাদেশের ক্ষমতাবান যারা, তারা তো সবাই মাফিয়ার মতো আচরণ করে। তারা বিভিন্ন সময় প্রমাণ করার চেষ্টা করে যে তারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী, এরা অনেক সময় প্রমাণ করার চেষ্টা করে। শাহিন ভাই যথাযোগ্য ভাবে বলছে যে তাদের হাত এত লম্বা, জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়ে কয়েক ঘন্টার নোটিশে সরোয়ার আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখন আমি প্রশ্ন যদি এভাবে করি যে এভাবে কেন করলো, আরে ভাই কেন করলো না, এটাই বাংলাদেশের কালচার। কারণ ইনএফেক্টিভ গভর্নমেন্টের চরিত্রটাই এমন থাকে যে কেউ যদি ভালো কাজ করতে যায় তাকে ওখান থেকে সরাইয়া দেয়, এটা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক কথা। দেখুন, আপনার কি মনে হয় যে সরোয়ার আলমকে জাস্ট দরবার এই মাজারের হিসাব নেওয়ার জন্যই বদলি করা হয়েছে, নাকি বাহিরের যে কথাটা আছে যেসব এমপি মন্ত্রীরা হাত পাইছে নমিনেশন নিয়ে তারা এই কাজটা করছে? আপনার কি মনে হয়, নাকি দুইটাই একত্রে হয়েছে? আচ্ছা, আমি এখানে আরো দুইটা, আপনি আরো কিছু ইতিহাস বোধহয় আপনার জানা নাই। সেটা হলো সারোয়ার আলম সাহেব কিন্তু ওই যে সিলেটে যে পাথর উত্তোলন করা হয় যেখান থেকে, সেইটার এবং এটা বেদম উঠাই নিয়ে যাচ্ছিল এবং এলাকাটা নষ্ট করে ফেলছিল। এই পাথর যে যেখানে কোয়ারি, এই কোয়ারিটার উনি উনি একটা আলটিমেটাম দিয়েছিল যে এর মধ্যে যদি এই পাথর ওখানে ফেরত না আনা হয় তাহলে কিন্তু সবার বিরুদ্ধে উনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এর ফলে ওখানে শুধু বিএনপি না, ওখানে সমস্ত রাজনৈতিক দলের ব্যবসায়ীরাই কিন্তু, যারা ব্যবসায়ী তাদের যারা নাকি রাজনীতিতে ইনভলভ ছিল তাদের অনেকেই এটার মধ্যে ইনভলভ ছিল এবং তারা বাধ্য হয়েছে পরে পাথরগুলিকে ফিরে দিতে। এই ঘটনাটা কিন্তু সেখান থেকে শুরু। এরপরে নমিনেশনের কথা যেটা বললে এটা অবশ্য আমার জানা নাই। তবে আমি এখানে একটা কথা বলি যে শুধু এটা আমি আমি এই যে একটা পরিণতি তারা ফেস করলো, এটা কেন করলো? এখন প্রশ্নটা হচ্ছে এইটার জন্য কিন্তু আমি শাহিন ভাই যে কথাটা বললো যে তাদের হাত, যারা বদলি করে তাদের হাত এত লম্বা, এটার জন্য কিন্তু আমলারা নিজেরাই দায়ী। বিকজ তারা নিজেদেরকে তারা সারেন্ডার করে ফেলছে আগেই। তারা যদি সাবসার্ভিয়েন্ট না বানাতো নিজেদেরকে, আমলাদের যদি তাদের মান বজায় রাখতো, তাদের যদি নৈতিকতা বজায় রাখতো, তাদের যদি সততা বজায় রাখতো অ্যাজ এ কমিউনিটি, তাহলে কিন্তু এই কাজ আজকে করতে পারতো না। এই যে শীত দ্বারা তাদের যে শীত দ্বারার যে চিড় ধরেছে, এই চিড় কিন্তু আজকের না, এই চিড় হলো গত 15-20 রাজনৈতিক সরকার আসার পর থেকেই এই চিড়ের কিন্তু শুরু। যতক্ষণ পর্যন্ত আপনার এই আমলাদের ভিতরে রিক্রুটমেন্টের সময় যতক্ষণ পর্যন্ত আপনার এই
পলিটিক্যাল। আপনি দেখেন 15 বছরে এইচটি মাম কি করেছে, যে তোমার কাজ নাই, তুমি শুধুমাত্র জানায় দিবা যে তুমি খালি পরীক্ষা দিছো, বাস, গুড এনাফ। ছাত্রলীগ, যুবলীগ যারাই থাকো, এভরিবডি, মানে টম ডিক হ্যারি সবাই যাবে আর কি। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি কিন্তু এই প্রশাসনকে দিয়ে আপনি কিছু চালাতে পারবেন না। যারা এখন একটা মিনিট লিখতে পারে না, একটা নোটশিট লিখতে পারে না, তারা কন্ট্রাক্টরকে বলে যে ভাই আপনার নোটশিটটা আপনি বানায় আনেন, কেমনে লিখবেন, হ্যাঁ কি লিখতে হবে নিয়ে আসেন বানায়, আমরা খালি সাইন করে দেবো। এইটাই যদি আপনার একটা আমলাতন্ত্রের অবস্থা হয়, আপনি সেই দেশের আমলাদের কাছে কি আশা করবেন? এরকম দুই একজন সারোয়ার আলম, তাদেরকে তো তারা তুড়ি মেরে সরাই দিবে। কারণ সে যেহেতু তার কি বলে আপনার তার নৈতিকতা দেখাতে গেছে, সুতরাং এটার পরিণাম ওনাকে ভুগতে হচ্ছে। কিন্তু আমি আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফটোকার্ড দেখতেছি যে তারেক রহমান সাহেব আসার পরে উনি এটা রিভার্ট করছেন, ইজ গোয়িং ব্যাক টু হিজ ডিস্ট্রিক্ট, এরকম একটা খবর। আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমি মনে করি, যদি আমি গতকালকে আপনাকে এই কথাটা বলেছি যে প্রশাসনের ভিতরে আপনি এটাকে বলে ডিকাপলিং দ্য পলিটিক্স ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইউ হ্যাভ টু ডিকাপল দ্যাট। এই ডিকাপলিং যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার কোনো প্রশাসন যন্ত্র আপনাকে মানুষের এরা হলো কি মনে করে, এরা হলো, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার এক ডিসি সাহেবকে আমি পেয়েছিলাম, ওনার নাম হলো আব্দুল মজিদ আকন্দ, উনি 84 ব্যাচের। ওনার ভিতরে আমি অনেক ডিসি দেখছি আমার মানে আমার দায়িত্ব পালনকালে, এবং সেই ডিসিকে আমি দেখলাম যে উনি বললেন যে স্যার আমাকে একবার প্রেসিডেন্ট বদরুদ্দোজা সাহেব বললেন যে মজিদ সাহেব আমি আপনাকে মুন্সিগঞ্জের ডিসি বানাতে চাই। তো হি সেইড, তখন উনি প্রেসিডেন্ট, কিন্তু হি সেইড টু হিম, স্যার আপনি যদি আমাকে রাষ্ট্রের ডিসি বানান আমি স্যার আলহামদুলিল্লাহ যাব, কিন্তু আপনি যদি আপনার ডিসি, সরি স্যার আমি কোনো ব্যক্তির ডিসি হইতে পারবো না। এবং উনি ডিসি হয় নাই, উনি ডিসি এই কারণে উনি কোনো ডিস্ট্রিক্টে যায় নাই, উনাকে ওই মন্ত্রণালয়ের বিভিন্ন, যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সমস্ত জায়গায় রেখেছে, সব শেষে উনাকে বান্দরবনে পাঠানো হলো, এবং আমি উনাকে বান্দরবনের সাথে পরিচয় হলো। এই ভদ্রলোককে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি, আওয়ামী লীগ কিন্তু তাকে প্রমোশন দেয় নাই, তাকে ডিসি থেকে ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি বানাবে না। এবং শেষমেশ উনি কিন্তু এই সরকার পতনের পরে আমার মতে, আমার ধারণায় সে ছিল একজন ডিপ্রাইভ ডিসি, এবং আই ওয়াজ লুকিং ফর হিম, যে আমি যদি ওনাকে পাই তাহলে ওনার নাম্বারটা আমি কাউকে দিব, অথবা ওনাকে বলবো যে উনি বেনিফিট পেয়েছে কিনা। কিন্তু জানলাম যে উনি ইন্তেকাল করেছেন তার আগেই। তো এইরকম লোক কিন্তু, এবং আমি দেখছি তার ভিতরে তার যে ব্যক্তিত্ব, এবং উনি এলআর ফান্ডের কথা, আমি আজকে ভাই আমাকে বলল একটা জিনিস, আমি আপনাকে বলি, এলআর ফান্ড একটা প্রত্যেকটা ডিসির কাছে এই এলআর ফান্ড আছে, এটা যুক্তি আছে। আমি আপনাকে বলি, যেহেতু আমি একটা প্রশাসনের কাজ করেছি এবং তাদের সাথে কাজ করেছি, একটা জেলা শহরের হাজারো স্কুল, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকে, এবং ডিসিকে ধরা হয় যে জেলার অভিভাবক। কারণ যখন একটা নির্বাচিত সরকার থাকুক আর না থাকুক, এই এমপি মহোদয়ের তার কাছে যে গ্রান্ট থাকে সে কিন্তু সব রাজনৈতিক কাজে ব্যবহার করে, কিন্তু ডিসি একমাত্র যে হয়তো কোনো দল মত নির্বিশেষে সে চেষ্টা করে সবার প্রতি একটা সুবিচার করতে। এখন এই সুবিচার করার ক্ষমতা তার আছে নাই, কারণ তার কাছে তো কোনো আর্থিক বরাদ্দ নাই এগুলির ব্যাপারে। কারণ যে আর্থিক বরাদ্দগুলি হয় সেই বরাদ্দগুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেই তাদের চ্যানেলে চলে যায়। তো ডিসি কি করে? তো ডিসির কাছে কিন্তু সবাই কিন্তু সাহায্যের জন্য ডিসির কাছে আসে, তো সে কি করবে? তখন তার এই এলআর ফান্ড থেকে সে হয়তো 2-4 জনকে, এরকম লাখো মানুষ আছে যাদেরকে ডিসিরা সাহায্য করে থাকে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটা কি তার দায়িত্ব? না, এটা তার দায়িত্ব না, বাট ইট ইজ দ্য এক্সপেকটেশন। মানুষ তো এক্সপেক্ট করে যে তাই সে আমাদেরকে একটু হেল্প করবে, আর তো কেউ আমাদের হেল্প করে না। যাদের কোনো রাজনৈতিক কর্তৃত্ব না, ভাই আমার যদি কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন না থাকে, আই উইল নট গেট হেল্প ফ্রম এনিওয়্যার। আপনি ওই একমাত্র প্রশাসনের লোকটা যদি শুধু একটু ন্যায়পরায়ণ হয়, তার কাছে আপনি কিছুটা হেল্প পেতে পারেন, সেটা ডিসি হোক আর এসপি হোক, তাছাড়া কিন্তু আপনি পাবেন না। আর এই এলআর ফান্ড এখন বলতেছেন আপনি অডিটের ব্যাপারে, ভাই আমি ফান্ডের কথা আমি আবার আসি। পাবলিক ফান্ডের বাইরে প্রাইভেট ফান্ড, বা এটা এই এলআর ফান্ড ইজ এ কাইন্ড অফ প্রাইভেট ফান্ড। এখন কথা হলো যে একজন ডিসি যদি চায় যে এখান থেকে আমি লুটপাট করতে চাই, তাহলে আপনারা কেউ তাকে যত রকম কিছুই করেন কিছুই করতে পারবেন না। কিন্তু সে যদি চায় যে না আমি নৈতিকতা বজায় রেখে আমি এটা পরিচালনা করব, তাহলে কিন্তু তার একটা ইন্টারনাল কমিটি থাকতে পারে, সেটার সাথে 3 মাস পর সেটার অডিট হয়, এবং সেই অডিটের উপর ভিত্তি করে
এটার একটা হিসাব করে, অথবা এটা আরেকটা জিনিস আপনি বলেছেন প্রশাসন নিয়ন্ত্রণ। ভাই, আর্থিক ফান্ডের নিয়ন্ত্রণ একমাত্র তার কাছে যে নাকি স্যাংশনিং অথরিটি। ফর ইউর ইনফরমেশন, ডিসিজ আর নট স্যাংশনিং অথরিটি। তারা কিন্তু স্যাংশনিং অথরিটি না, তারা শুধু একটা কমিটি করে দেয় যে এটাকে কিভাবে পরিচালনা করা হবে, দ্যাটস ইট। সেই কমিটিতে আপনি যেটা বললেন, সেখানে একজন প্রশাসনের সদস্য, এক রিপ্রেজেন্টেটিভ থাকবে, একজন মসজিদের বা ইমাম থাকবে, একজন ওখানে সমাজসেবার, সমাজের বিভিন্ন স্তরের লোক, যে যেখানে যেটা প্রযোজ্য, নট নেসেসারিলি যে সেখানে সবকিছু প্রশাসন, তা কিন্তু না। এই ধারণাটা আপনার আমার মনে ঠিক না। না, আপনি এখানে আমি আপনাকে বলি এগুলি ব্যাপারে কিন্তু খুব একটা যথেষ্ট। আমি আজকাল এই যুগে কিন্তু শাহিন ভাই আপনার কাছে আসতেছে। হ্যাঁ, এটা একটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড উই আর লিভিং নাও। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু আগে এটা চলতে পারতো, এখন কিন্তু এগুলি চলে না। এখন আপনাকে যে কোনো কমিটি হয়, এটা একটা অফিস আদেশ হয় এবং এই ডিসির কাছ থেকে একটা অর্ডার হবে, এবং সেই অর্ডারের ভিত্তিতে, সেই অর্ডারে কিন্তু ডিসি কেউ না, ডিসি হয়তো কাউকে রিপ্রেজেন্ট করে দিবে। ওনার একটা ওনার তো প্রশাসনের অনেক লোক, ওনার ম্যাজিস্ট্রেট আছে, ওনার বিভিন্ন রকম অফিস আছে, সেই অফিসের একজন ইনচার্জ একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বানিয়ে দিতে পারে। আপনি সভাপতি থাকবেন বা আপনি একজন সদস্য থাকবেন, ওইখানে থেকে হয়তো বা জিয়া ভাই আপনি যে কথাটা বলছেন আর শাহিন ভাই যে কথাটা বলছেন, শাহিন ভাইয়ের একটা কথা, এটা লাস্ট কথাটা বলে নি, লাস্ট কথাটা। এখন কথা হচ্ছে যে ওই যে ফান্ডের নিয়ন্ত্রণ কার কাছে? ওই কমিটির কাছে। ওই কমিটির সর্বসম্মতি ক্রমে এটা যদি একটা ভালো, ইফ ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন হয়, তাহলে কিন্তু তারা ওই কমিটিতে এই রুলস অফ বিজনেসটা ঠিক করে যে আমি কত টাকা পর্যন্ত আমি অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখি, অথবা আমি যদি এইটুকু এই অর্থের বাইরে হলে আমি আমার উপরস্থ কর্তৃপক্ষের কাছে যাব, সেই কর্তৃপক্ষ এটা অনুমোদন দিবে, না হলে ডিভিশনাল কমিশনের কাছে যাবে যদি ফান্ডটা অনেক বড়। বাট আমার পয়েন্টটা হচ্ছে যে ফান্ড, এই যে নিয়ন্ত্রণ, যে কথাটা, নিয়ন্ত্রণ মানে হলো আর্থিক ফান্ড নিয়ন্ত্রণ, যার কাছে অনুমোদন করার, খরচ করার, অনুমোদন করার ক্ষমতা আছে, তিনি এটা নিয়ন্ত্রণ, এবং সেটা কালেকটিভ বডি, ইট ইজ নট ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট ডিসি, ফর ইউর ইনফরমেশন। আপনি আবারও আমার কথা ভুল বুঝেছেন, মানে আমি হয়তো বুঝাইতে পারিনি। ইয়েস, আপনি যদি আপনার স্পিরিট বুঝছি আমি ভাই, না স্পিরিট, আপনি স্পিরিটের জায়গাটাও নেই না, আমি একবারও বলি নাই যে হচ্ছে যে ডিসি অফিস নিয়ন্ত্রণ করবে, আমি ডিসি নিয়ন্ত্রণ করবে বলি নাই, ডিসি অফিস বলেছি, অফিস নিয়ন্ত্রণ করবে, এটা ঠিক আছে এইটুকু। কিন্তু এটার কমিটির একজন প্রধান হতে পারতেন, প্রধান যেমন বললেন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে একজন ব্যবসায়ী হতে পারেন, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়, খোঁজ নিয়ে দেখেন তাই হয়। আমি কোনো একটা জিয়া ভাই এবং শাহিন ভাই, আপনি একটা কমিটি দেখেন কোন ডিসিতে, যে জায়গায় তাদের মানে যদি কোনো সভাপতির জায়গা থেকে ডিসি, এডিসি থাকবে, ডিসি না থাকলেও এডিসি হয়তো সভাপতি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়তো সদস্য সচিব, অথবা এরকমের মোস্ট অফ দ্য কেসেস। প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমি শেষ করি, আমি আপনাকে বলেন। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমি এই সরোয়ার সাহেবের এইটা পার্টিকুলারলি এইটার ক্ষেত্রে বলেছি, সেটা হচ্ছে যে তার উদ্দেশ্য মহৎ, কোনো সন্দেহ নেই, কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ডে হচ্ছে যে এইটা নিয়ন্ত্রণ নেওয়া। আর আপনি যেটা বললেন যে জিনিসটা হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা যে ডিসির কাছে এই যে এলআর ফান্ড নিয়ে কথা বললেন আপনি, কেউ তো এইটা যে হ্যাঁ আমার 5 লাখ টাকা আসছে, রাষ্ট্র জানলো যে 5 লাখ টাকা ছিল, সে 2 লাখ টাকা মক্সিলাইজে দিচ্ছে, 2000 টাকা মক্সিলাইজে দিচ্ছে, এই দিচ্ছে, টোটাল একটা অডিট তো থাকবে। এই অডিটটা কি কোনো ডিসি অফিস কখনো সে দেয়? আমি শাহিন ভাই এবং জিয়া ভাই আপনাদের দুইজনকে আমি বলি, আপনাদের দুইজনের পয়েন্ট আমি নোট করলাম এবং এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ আলোচনা করব। একটা কথা আপনাকে বলি আমি, জিয়া ভাই, শাহিন ভাই যে কথাটা বারবার বলেছে, বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা যে বিশাল একটা জটিলতা, এটা বলার আর অপেক্ষা রাখে না। এবং এই আমলাতান্ত্রিক জটিলতার গোড়ায় যারা আছে সেটা হচ্ছে প্রশাসনিক ক্যাডার। এই প্রশাসনিক ক্যাডার তাদের ইনফ্লুয়েন্স জায়গায় বেজায়গায় ব্যবহার করতে করতে এখন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের অবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে টেকনিক্যাল একটা বিষয়, যেখানে প্রশাসন ক্যাডারের লোকের কোনো ধারণা নাই, ওইখানেও তারা চেয়ারম্যান বানানো হয়, সভাপতি বানানো হয়, যাতা অবস্থা। আমি এটা নোট করি এবং আমি এটা জানি। শাহিন ভাইয়ের কথাটা মোটেও অযৌক্তিক না, কিন্তু এক জায়গায় আমার কেন যেন মনে হয়
এলার ফান্ড বলতে যেটা আছে এটার স্ট্রাকচার, এটি অন্য আর একদিন একটা কথা বলতে পারি ডিসির অফিসে। এখন আমি যদি বলি এলার ফান্ডও ওই মাজারের খাদেমদের মতোই আর একটা ফান্ড, এটা অন্যায় কিছু না, ওই একই অবস্থা। না, ওটারও একটি ফল। সেটাই আমি বললাম, সেটাই আমি বললাম যে এগুলা কালেক্ট করতেছে টাকা মানুষকে। একটা কথা আসে আমি আপনাকে, আমি জাস্ট এই একটা কথা বলে আমি আই লিভ দিস ফ্লোর এন্ড ইউ ক্যান চুজ এনিবডি এলস। সেটা হচ্ছে যে কেন প্রশাসনের লোককে আপনার এই কমিটির সভাপতি বানানো হয়, এটার একটা যৌক্তিক কারণ আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশে একমাত্র প্রশাসনের যারা থাকেন তাদের সাথেই একটা সরকারের একটা কানেকশন আছে, বাকি অন্য কারো কিন্তু কোনো কানেকশন নাই। সে একজন আপনি ব্যবসায়ীকে আপনি সভাপতি বললেন, তার কিন্তু কোনো অ্যাকচুয়ালি সরকারি প্রতিষ্ঠানের সাথে তার কোনো কানেকশন নাই। সুতরাং যে কোনো সরকারি অনুমোদনের জন্য ইট ইজ ফ্যাসিলিটে, হি অ্যাক্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর, নট অ্যাজ এ বেনিফিশিয়ারি। আমি এই জন্যই মানুষ প্রেফার করে যে একটা প্রশাসনের লোক। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই আমি আপনাকে, হাউ ইট ইজ ডিফিকাল্ট। আপনি জানেন যে বাংলাদেশের সরকার যে পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি চুক্তি করেছে, এবং শান্তি চুক্তির একটা জায়গায় উল্লেখ করা আছে যে জমি হস্তান্তরের ব্যাপারে, পার্বত্য চট্টগ্রামে যদি কেউ জমি হস্তান্তর করতে চায় তাহলে তার অনুমতি নিতে হবে, সে হলো আপনার তাদের যে রাজার যে প্রতিনিধি তার কাছ থেকে, হেডম্যান অথবা কারবারি। ভেরি ফানি টু নো দ্যাট এই হেডম্যান এবং কারবারির কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ চেইন অফ কমান্ডে তাদের কোনো জায়গাই নাই। সো তার যে একটা অনুমোদন, ইট ইজ জাস্ট অ্যান আই ওয়াশ। বুঝতে পারছেন এখন যে একটা ওই গণ্যমান্য ব্যক্তি যখন আপনি নির্বাচন করবেন, তার যদি আপনি গভর্নমেন্টের চেইন অফ কমান্ডে যদি তার চেইন অফ কমান্ডে যদি তার কোনো জায়গা না থাকে, হি ইজ জাস্ট নোবডি। ওকে, জিয়া ভাই এবং শাহিন ভাই, আমি আপনাদের দুজনের কাছে আসছি। জিয়া ভাই এবং শাহিন ভাই প্লিজ। না জিয়া ভাই, আমি আপনার কাছে আসছি। আমি মামুন ভাইয়ের কাছে যাব। মামুন ভাই, পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে গেছে, সিলেটের এই বিষয়টা এমনই একটা পর্যায়ে গেছে, দেখেন এখন সিলেটে এই মাজার পূজারীরা এই ছাদের বাচ্চারা পরিস্থিতিটা কোথায় নিছে। এখন তারা বলে সরকার পতন চায়। আমরা এখন দেশ বাঁচানোর আন্দোলনে, যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দেখছেন পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে, সিলেটে কোন পর্যায়ে গেছে আপনি দেখছেন তারা কতটা পাওয়ারফুল। মামুন ভাই, তো এই জায়গায় আসতে চেয়েছিলাম। জি প্লিজ। আজকে আমরা যে জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করছি কোনোটাই রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না। এখন আমাদের দেশ যদি মানে সভরিন হতো, পরিবারকরণ না হতো, প্রশাসনকে দলীয়করণ না হতো, তাহলে এত সব হতো না। আইনের শাসন যদি হতো, ন্যায় বিচার হতো, তাহলে এত সব কথা হতো না। কোনোটাই নাই। একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র করার জন্য আমাদের ওই সীমান্ত পারে দিল্লির আধিপত্য সব জায়গায় আছে। এই গত 14-16 বছরের ব্যাপার না, এরপরে আরো 2 বছর যদি আপনি দেখেন ইউনূস সাহেবের পর এখন ওখান থেকে আমরা সরতে পারি নাই। আমরা যে 24-এ রক্তস্রাত গণঅভ্যুত্থানোত্তর যে বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা ছিল যে সকল অন্যায় দুর্নীতির বিচার হবে, মানুষের মৌলিক অধিকার বাস্তব হবে এবং রাষ্ট্র ব্যাপক সংস্কার হবে, সেটা না হয়ে হঠাৎ করে নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন প্রতিনিধি নির্বাচন হয়েছে, হয় নাই। যেহেতু প্রতিনিধি নির্বাচন হয় নাই, আমি ইউরোপের একটা ধারণা দিই ওয়েলফেয়ার স্টেট। অনেকে বলে ভাই সমাজতন্ত্র, ঠিক আছে, আমি তো সমাজতন্ত্র লক্ষ্যে বিশ্বাস করি, কিন্তু আশু কর্মসূচি হিসেবে যদি একটা ওয়েলফেয়ার স্টেট ধারণা যদি না থাকে, তাহলে জাতিকে ঐক্য করবো। একটা লোক খেতে পায় না, অধিকার পায় না, স্বাধিকার, তার মাথায় রাজনীতি বলেন, ধর্ম বলেন, কিছুই বোঝে না। এখন তুমি কি চাও? আমি 3 দিন যাবত খাই নাই, কি করো ভাই? আমি সমাজে অসুস্থ, আমি চিকিৎসা